আমরা একটু আবারও আপনাদেরকে সারা দেশের চিত্র দেখাতে চাই। আমাদের সহকর্মীরা আছেন, আমাদের সহকর্মী ইমদাদ। ইমদাদ, কি খবর আছে আপনার কাছে? প্রথমত গতকাল প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনী কারচুপির অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ যখন দেয় তখন মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসী জেনেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখানে বেশি তেমন কোনো অভিযোগ আসেনি। বিচ্ছিন্নভাবে একজন দুজন প্রার্থী কয়েকটি ভোট কেন্দ্রের অভিযোগ নিয়ে এসেছে, এটি হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত, যে বিএনপির আনুষ্ঠানিকভাবে ঘোষণা সারা দেশে তারা বিক্ষোভ মিছিল, বিজয় মিছিল করবে না, এই ঘোষণাটাকেও সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই দেখেছে, তারা এইটাকে খুবই স্বাগত জানিয়েছে। আমি ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকালে আসি, এখানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকার সংসদীয় আসনগুলোর কোনো প্রার্থী যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে ব্যক্তিগতভাবে এখানে এসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে পারবেন, অথবা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে তারা সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন। তার প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ের মধ্যে আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা গতকালের নির্বাচন নিয়ে খুবই আশান্বিত যে সুষ্ঠুভাবে সারা দেশে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। নির্বাচন সম্পন্ন হয়েছে বড় ধরনের কোনো সহিংসতা, কোনো সংঘাত, হতাহতের ঘটনা ছাড়াই। এই ঘটনাটাকে তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য মাইল ফলক হিসেবে বিবেচনা করছেন। এখন তাদের প্রত্যাশা যে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের রেজাল্টকে কাঙ্ক্ষিতভাবে নিয়েছে, স্বাগত জানিয়েছে, ফলাফল মেনে নেওয়ার যে প্রবণতা তারা দেখিয়েছে, এটা যদি নির্বাচন পরবর্তী সময়ে সরকার পরিচালনা করতে গিয়ে সরকারি দল অথবা বিরোধী দল গণতন্ত্রের উত্তরণে দেশকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে বিরোধী দল যদি সরকারি দলকে সহযোগিতা করে অথবা সরকারি দল যদি বিরোধী দলকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে থাকে, তাহলে তাদের প্রত্যাশা যে দেশের একটা স্বাভাবিক এবং ভালো পরিস্থিতি তৈরি হবে। অনেকগুলো সংকটের মধ্য দিয়ে গেল ১.৫ দশকে বাংলাদেশকে যেতে হয়েছে। বিশেষ করে আর্থিক সংকটের অবস্থা অত্যন্ত ভয়াবহ। নতুন সরকারের কাছে এই ধরনের কঠিন একটা চ্যালেঞ্জ পোহাতে হবে, যেটা কিভাবে উতরাবে সাধারণ মানুষের সেই প্রত্যাশা রয়েছে। বিশেষ করে আর মাত্র কদিন পরেই পবিত্র রমজান মাসে যেন বাজার মূল্য, দ্রব্যমূল্য স্বাভাবিক থাকে, এই প্রত্যাশা নতুন সরকারের কাছে তারা মোটা দাগে করেছেন। এক্ষেত্রে বড় একটা অভিযোগ এবং তাদের শঙ্কার বিষয় রয়ে গেছে যে বাজারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সিন্ডিকেটের যে প্রভাব, বড় দুই দল সেটা কতটুকু কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। কেননা এখন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে, তারা এইসব বিষয়েও জ্ঞান রাখেন এবং এই বিষয়গুলো খুবই সাবলীলভাবে উপস্থাপন করেন, কথা বলেন। আমি যখন তাদের সাথে কথা বলছিলাম তারা বলেছিলেন যে রাজনৈতিক প্রতিশ্রুতি অথবা নির্বাচনী ইশতেহারে তারা উন্নয়নের নানাবিধ পরিকল্পনা ব্যাখ্যা করেছেন, বর্ণনা দিয়েছেন, সভা সমাবেশে বক্তব্য রেখেছেন, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর কী পদক্ষেপ হবে সেটা জামায়াত ইসলামী, এনসিপি অথবা বিএনপি কারো বক্তব্যেই তেমন সুস্পষ্টভাবে ফুটে ওঠেনি। তারা এই সেক্টরটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটার ক্ষেত্রেও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। বরং সাধারণ মানুষের যে সংশয়ের বিষয়টা সেটা হচ্ছে যে ব্যবসায়ী মহল তারা এখন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছে। আগে যেভাবে তারা আগের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তারা তাদের ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত, এখন সেটা কিভাবে তারা তাদের পরিচয় গোপন করে অথবা পরিচয় ভুল পাল্টে তাদের ভাষায় আর কি যদি ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করেন, আর সেক্ষেত্রে জনস্বার্থ বিবেচনা না করে যদি তারা তাদের ব্যবসায়িক মুনাফাকেই প্রাধান্য দেন, তাহলে এই সরকারের আমলেও কঠিন আরও একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে সরকার, সাধারণ মানুষ সহ সংশ্লিষ্ট যে অংশীজন রয়েছেন সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, সেই বেসরকারি খাত হোক, সরকারের আদার্স যে স্টেক হোল্ডার তাদের হোক অথবা বিশ্লেষক হোক, সবার মতামত নিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে আর্থিক সংকট মোকাবেলা সহ গণতন্ত্র উত্তরণ এবং সার্বিকভাবে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই সরকার এগিয়ে থাকবে। সাধারণ মানুষ এখন পর্যন্ত সেটাই প্রত্যাশা করছে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী ইমদাদ হক জানাচ্ছিলেন কণা, সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।